প্রেমঘোর পর্ব ৪৩ লিখেছেন নার্গিস সুলতানা রিপা। আমি কণ্ঠে রূপা। আসরের নামাজ ভেসে আসছে চারপাশ থেকে। ঢাকা শহরে এমনই হয়, চারপাশেই মসজিদ থাকে। আজানের সময় হলে পরপর একটার পর একটা আজানের ধ্বনি শোনা যায়। রহমতের ধ্বনি এই শহরে কম হলেও আজানের সময়টাতে বেশ ভালোই হয়ে থাকে। এই মধুর ধ্বনিতে ঘুম ভাঙে নৌসিনের। উঠে উঁচু করে নামাজ পড়ে নিল। বারবার সাদাতের রাগী মুখটা ভেসে উঠছে। মনে হচ্ছে টাকাটাকে রাস্তায় ফেলে দিয়ে আসুক, কিন্তু না, নৌসিন ওর বাবার কাছে শিখেছে টাকা নষ্ট করতে হয় না। টাকা একটা বিশেষ রহমত। আল্লাহ সবাইকে এই রহমত দান করেন না। তাই তার এই অসুষ্ঠ সরি তার তাই এর সুষ্ঠু ব্যবহার করা দরকার। কিন্তু সে এখন কি করবে? সেদিন বাবা হাত খরচের টাকা দিয়েছিল শুনে রাগ করেছিল, বাট সে কম টাকা ছিল আর বিয়ের 2 দিন আগে দেওয়া হয়েছিল। কিন্তু আজ ভাইয়া তো 1 লাখ টাকা দিল। তাও এটাও সাদাত শুনে ফেলেছে যে টাকাটা আমার হাত খরচের জন্য দেওয়া হয়েছে। এখন নৌসিনের নিজের ভাইয়ার ওপরেই রাগ হচ্ছে, কারণ সে তো জানে নৌসিন টাকা পয়সা বেশি খরচ করে না। ওর স্টাডি আর টুকটাক কিছু জিনিস লাগলেও সাদাতকে বলতো, আর না হলে ওদেরই ফোন করতো। তাই বলে তার আগে শুধু টাকা পাঠানোর কি দরকার ছিল? অসহ্য। নৌসিন আর কিছু ভাবতে পারছে না। এই রাগী সাদাতটা কখন বাসায় ফিরবে কে জানে। নৌসিন বারান্দায় গিয়ে দাঁড়ায়। প্রকৃতি ওর খুব ভালো লাগে। ওর বাড়িতে সব আর্টিফিশিয়াল সবুজ দেখতে হতো, শুধু বারান্দার সামনে গাছ, আর লতিকাগুলো আসল ছিল। কিন্তু সাদাতের বারান্দার গাছ বলতে টবে 3টা মাত্র ফুল গাছ, কিন্তু এদের বাড়িতে বিশাল একটা বাগান আছে, যেটা নৌসিনের সব থেকে বেশি ভালো লাগে। আর সেটা সাদাতের বারান্দা থেকে খুব সুন্দরভাবে দেখা যায়। নৌসিন বেশ খানিকটা সময় বারান্দা থেকে বাগান দেখছে, কিন্তু তবুও আজ যেন শান্তি পাচ্ছে না। মনের ভেতর কেমন একটা ভয় কাজ করছে। তাই নিজেকে স্বাভাবিক করার জন্য প্রাপ্তির রুমে চলে যায়। প্রাপ্তি অনেক ফ্রেন্ডলি একটা মেয়ে। নৌসিনের কাছাকাছি বয়স না, তবে 18 হতে 3-4 মাস বাকি। আর নৌসিনের 2 মাস আগে 22 পূরণ হলো। তো বলতে গেলে নৌসিনের সবচেয়ে কাছের বয়সী মানুষ হচ্ছে প্রাপ্তি। তাই বন্ধুত্বটা দুজনের বেশ ভালোই জমেছে। আপনারা কি ভাবছেন হৃদি সাদাতের কথা? ওরা সেম এজের, দুজনেরই 29, আর ওদের বার্থ ডেট একজনের 14ই ফেব্রুয়ারি, মানে সাদাতের। এর জন্য সাদাতকে বন্ধু মহলে অনেক খ্যাপানো হতো, ভালোবাসা দিবসে জন্ম। আর হৃদির 17ই ফেব্রুয়ারি, সাল একই দুজনের। তো ওরা নৌসিনের অনেক বড়। নৌসিন প্রাপ্তির রুমে ঢুকে দেখে প্রাপ্তি পড়ছে, তবু জিজ্ঞাসা করে, কি করছো? এই তো ভাবি, পড়ছিলাম। বসো না ভাবি। হ্যাঁ, বসছি। একা একা ভালো লাগছিল না, তাই তোমার কাছে এলাম। খুব ভালো করেছো। আমিও ভাবছিলাম এটা শেষ করে তোমার রুমে যাব, আর দেখো তুমিই এসে পড়লে। দুজনে অনেক খেজুরে গল্প করছে আর হাসাহাসি করছে। হঠাৎ নৌসিনের চোখ যায় প্রাপ্তির ফোনের দিকে, আর মনটা বারবার সাদাতের কণ্ঠটা শুনতে চাইছে। তাই সব কিছু ফেলে রেখে প্রাপ্তিকে বলেই ফেলল, তোমার ফোনটা একটু দিবে? ও মা, এটা আবার আমাকে বলতে হয়? নাও। থ্যাঙ্কস। আসলে তোমার ভাইয়ার সাথে একটু কথা বলতাম। ব্যালেন্স আছে তো? প্রাপ্তি মুচকি হেসে বলে, না তো। আচ্ছা, তুমি পড়ো, আমি রিকোয়েস্ট কল দিচ্ছি, তোমার ভাইয়াই ব্যাক করবে। প্রাপ্তি মিষ্টি একটা হাসি দিয়ে বলে, ওকে ভাবি। নৌসিন ফোনটা নিয়ে প্রাপ্তির রুমের বারান্দায় চলে যায়। সাদাতকে পরপর 2টো রিকোয়েস্ট কল করলো, তারপরই সাদাত কল ব্যাক করে। নৌসিন ফোন ধরে কিছু বলার আগেই ওপাশ থেকে সাদাত ধমক দিয়ে বলতে শুরু করে, কি হয়েছে? বারবার কল কেন করছিস? কি লাগবে বল। হ্যালো, কথা বলছিস না কেন? হ্যালো প্রাপ্তি। নৌসিন ভয়ে ভয়ে বলল, প্রাপ্তি না আমি।
ও বলো, কোনো দরকার? না। তাহলে? এমনি ফোন দেওয়া যায় না বুঝি? আমি অফিসে, সেটা মনে আছে তোমার? এখন এমন করে কেন বলছো? খারাপ লাগছিল তাই কল করলাম। সরি, বুঝতে পারিনি ডিস্টার্ব হবে। আবার কিসের সরি? ধমক দিয়ে বলে। আমার ভালো লাগছে না। কখন আসবে? রাত হবে, তুমি কিছু খেয়ে পড়তে বসো। নৌসিন একটু ঘাবড়ে যায়। বেশ ভালো করে বুঝতে পারছে সাদাত খুব রেগে আছে। আ- আর রাতে কেন? আগে আসবে। বললাম না আমার ভালো লাগছে না। কাজ আছে, শেষ হলেই চলে আসবো। এখন ফোনটা রাখো। শোনো। কি? আই লাভ ইউ। আই নো, রাখছি বলেই সাদাত নৌসিনের আর কিছু বলার সুযোগ না দিয়ে ফোনটা কেটে দিল। নৌসিনের খুব কান্না পাচ্ছে। সাদাত এভাবে ফোনটা রেখে দিল। কথাটার রিপ্লে না দিত, অ্যাটলিস্ট ভালোভাবে ফোনটা রাখতে পারত। নৌসিন প্রাপ্তিকে ফোনটা দিয়ে এসে রুমে ঢুকেই কান্না করে দেয়। উপুর হয়ে শুয়ে অনেকক্ষণ কান্না করছে। এমন সময় অরূপ দৌড়ে এসে নৌসিনের পিঠের ওপর শুয়ে পড়ে। নৌসিন বুঝতে বুঝতে পেরে পেরে তাড়াতাড়ি ওড়না দিয়ে চোখ মুখ মুছে ফেলে। অরূপের দিকে ফিরে তাকায়। নতুন বউ, তুমি ঘুমাচ্ছিলে? নৌসিন তা নৌসিন অরূপকে পিঠ থেকে নামিয়ে ভালো করে শুইয়ে অরূপকে নিজের বুকের ওপর শুইয়ে নেয়। না বাবু, তুমি কোথায় ছিলে? আমি অরূপ নৌসিনের চুল হাতে নিয়ে খেলতে খেলতে বলে। আমি তো পার্কে গিয়েছিলাম খেলতে। ও তাই? কার সাথে গিয়েছিলে? শলিফ নানুর সাথে। শলিফ নানু বলতে সার্ভেন্ট একজন। রোজ যাই। বাহ, ভালো তো। নতুন বউ? তোমার কি মন খারাপ? না, না তো শোনা, কেন বলো তো? না, দেখে মনে হলো আম্মুকে যখন আব্বু বকা দেয় তখন আমার আম্মু তুমি একটু আগে যেমনি শুয়েছিলে অমনি করে শুয়ে থাকে। আবার বেশি বকলে কান্নাও করে। আমি দেখেছি। ওলে বাবুলে, না শোনা, আমি তো এমনিই শুয়েছিলাম। আসলে এই বাচ্চারা মুখ দেখে অনেক কিছু বুঝতে পারে। ওদের বিশেষ ক্ষমতা আছে সব কিছু অটোমেটিক্যালি বুঝে নেওয়ার, মনে মনে বলে নৌসিন। ও হ্যাঁ, তো চলো না নিচে যাই, আম্মুকে বলি নুডলস কোলে দিতে। খেলতে খেলতে ক্ষুধা লেগে গেছে। আচ্ছা চলো। নৌসিন অরূপকে কোলে নিয়ে নিচে নেমে আসে। একজন মহিলা সার্ভেন্টকে বলে, ও নানু, আম্মু কই? সাদাতের বাসায় অনেক সার্ভেন্ট আছে, কিন্তু সবাই সন্ধ্যার দিকে কাজ করে চলে যায়। শুধু শরীফ আর এই হালিমাই এদের বাসায় থাকে বেশ কয়েক বছর যাবৎ। তাই অনেকটাই বাড়ির মানুষের মতোই হয়ে গেছেন এই স্বামী বউ। তোমার মা তো এই নেই ছিল, কই গেল? অরূপ আর কিছুক না বলে সারা ড্রয়িং রুমে দ্রুত গতিতে হেঁটে হেঁটে চেঁচাতে শুরু করে। আম্মু আম্মু বলেই যাচ্ছে, থামার আর নাম নেই। অরূপ বাবু থামো, নৌসিন বলে। কে কে শোনে কার কথা? অরূপ একইভাবে চিল্লাতে থাকে। ওর মা তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে নামছে আর বলছে, এই ছেলে, কি হয়েছে তোমার? এভাবে বাড়ি মাথায় করছো কেন? অরূপ বিশাল একটা হাসি দিয়ে ওর মায়ের কাছে গিয়ে মায়ের আঙুল ধরে মুখ উপরের দিকে করে ওর মায়ের মুখের দিকে তাকিয়ে আছে। এমন মিষ্টি হাসি আর চাহনি দেখে ওর মায়ের সব রাগ মাটি হয়ে গেল। হাঁটু গেড়ে ছেলের সামনে বসে পড়েন। কি বাবু, কোথায় ছিলে? কখন থেকে ডাকছি আমি। নামাজ পড়ছিলাম আব্বু। ও হ্যাঁ সোনা, এবার বলো কেন ডাকছিলে? আমাকে আর নতুন বউকে নুডলস কোলে দাও। নৌসিন অরূপের কথা শুনে অরূপের মায়ের দিকে তাকিয়ে তাড়াতাড়ি বলে, না না ভাবি, আমি না। অরূপ ওর মায়ের কাছ থেকে নৌসিনের সামনে গিয়ে দুহাত কোমরে দিয়ে দাঁড়ায়। তারপর আঙুল নাচিয়ে নাচিয়ে বলে, খাবে বুঝলে? না খেলে আমিও খাবো না। আমার কিন্তু এত বড় ক্ষুধা পেয়েছে। অরূপের ভঙ্গিমা দেখে উপস্থিত সবাই হেসে পড়ে। ওহো, হাসি থামাও সবাই, আমার ক্ষুধা লেগেছে তো। ওকে বাবু, তুমি একটু বসো, আমি তোমার জন্য নুডলস করে আনছি। চিংড়ি দিও না।
অরূপের মা রান্নাঘরে যাচ্ছিল, পেছন ফিরে তাকিয়ে বলে, তুমি বড় বড় চিংড়ি ছাড়া নুডলস খাও না তাহলে? খাই না, আজ খাবো। নতুন বউকে চিংড়ি খেতে নতুন বউ যে চিংড়ি খেতে পারে না, তাই ওইটা দিবা না, আজকে ওইটা ছালাই খাবো, শুধু ডিম দিবে। মা ছেলের কাছে এসে গাল টেনে বলে, বাবা, ছেলে আমার বড় হয়ে গেছে, আমারই তো মনে ছিল না। হয়েছে, যাও, ক্ষুধা পেয়েছে তো। যাচ্ছি যাচ্ছি। কিছু সময় পর অরূপের মা অরূপ আর নৌসিনের জন্য নুডলস নিয়ে আসে। অরূপ আর নৌসিন বসে বসে পেপার দেখছিল। এই যে তোমাদের নুডলস। এই নুডলস আমাকেও খেতে হবে? অরূপ নৌসিনের দিকে চোখ বড় বড় করে বলে, হ্যাঁ খেতে হবে, না খেলে তালাতালি বলো হবে না, বুঝলে? নৌসিন হাসি দিয়ে বলে, হ্যাঁ বাবু, খুব ভালো করে বুঝেছি। অরূপের মাও হেসে বলে, খা খা, তোর জন্য জীবনে প্রথম চিংড়ি ছাড়া নুডলস খাচ্ছে আমার ছেলে, আর তুই খাবি না? এই তো খাচ্ছি। বাবু, তোমাকে খাইয়ে দিই আমি? না না, তুমি নিজেরটা খাও ভালো করে, এমনি খাও না, বলে পাকা পাকানামি করলে সব আমায় খাইয়ে দিবে। আমাকে ফুল আমাকে ফুল বোকা বানানো এত সহজ না, আম্মু খাইয়ে দিবে আমাকে। নৌসিন রাফসা দুজনে হাসতে থাকে। হয়েছে, আর বকো না, হা করো এবার, হা, খুব মজা। খাওয়া শেষ করে নৌসিন আরও অরূপের সাথে সময় কাটাতে থাকে। মাগরিবের আজান দিলে নামাজ পড়তে যায়। নামাজ সেরে সাদাতের স্টাডি রুমে গিয়ে দেখে সাদাতের তাকের পাশে নতুন একটা বড় তাক, আর সেখানে সব বই সুন্দর করে গোছানো। বইগুলো দেখেই নৌসিনের মনটা ভালো হয়ে গেল। নিশ্চয়ই এটা ভাবির কাজ বলে নৌসিন বইগুলো দেখতে থাকে। অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছেন ভাবি। একটা বই নিয়ে রুমে চলে গেল। নৌসিন স্টাডি রুমে একা একা, এত বইয়ের মাঝে এই রাতের বেলায় বই পড়ার সাহস নেই নৌসিনের। তাই বইটা নিয়ে রুমে ঢুকে বিছানায় শুয়ে পড়ল। যদিও পড়ার ইচ্ছা নেই, তবু পাতা দেখে সময় কাটানোর জন্য বইটা এনেছে। রাত 8টা বাজে, অথচ সাদাতের আসার নাম নেই। নৌসিনের এবার খুব খারাপ লাগছে, কোনো কিছুতেই মন বসছে না, তাই বই রেখে চুপচাপ পাশ ফিরে শুয়ে আছে। প্রায় রাত 9টা বাজে সাদাত রুমে ঢুকে। সাদাত আসা মাত্রই নৌসিনের মুখে হাসি ফুটে ওঠে। এক মুহূর্তেই শোয়া থেকে উঠে বসল। সাদাত ল্যাপটপ আর কিছু পেপারস সোফার উপরে রাখে। আয়নার সামনে গিয়ে হাত থেকে ঘড়ি খুলছে, আর এমন সময় নৌসিন পেছন থেকে সাদাতকে জড়িয়ে ধরে। কি করছো, ছাড়ো। না, এত দেরি করলে কেন? আমি বলেছিলাম না মন খারাপ করছিল আমার, কাজের চাপ ছিল অনেক। জানি তো, তাই রাগ করে বাসায় বসে যে কাজটা করতে সেটা অফিসে বসেই করে এসেছো। সাদাত আসলেই এই কাজটা করেছে। ওকে, এবার চেঞ্জ তো করতে দাও। না, আগে বলো, রাগ করনি আমার ওপর? না করিনি, রাগ কেন করব? রাগ না করলেও ভাবে রাগ না করলে ওভাবে ফোনটা কাটতে না, আর এখন এভাবে কথা বলতে না। প্লিজ রাগ করো না, প্লিজ। সাদাত নৌসিনকে ছাড়িয়ে নিয়ে নিজেও নৌসিনের দিকে ঘুরে তাকালো। সো এই পর্যন্তই ছিল প্রেমঘোর পর্ব 43। পরবর্তী পর্ব খুবই শীঘ্রই আসবে, সাথেই থাকুন। আজকের মতো টাটা।